আপন করে নেই। তো আমরা পৃথিবীতে প্রত্যেকটা পৃথিবীর যে পরিবেশ, যে প্রকৃতি, এর সবকিছুর সাথে আমাদের একটা আন্তরিক বা একটা আত্মিক সম্পর্ক আছে। সেই সম্পর্কগুলোর মধ্য দিয়েই আমরা আসলে চলি বা বেঁচে থাকি। তুমি যদি তোমাদের মধ্যে যদি কেউ কবিতা লেখো বা কোনো কিছু লেখো, তার জন্য ওরকম একটা পরিবেশের প্রয়োজন হয়। হ্যাঁ, তোমরা যখন আরো বড় হবে তখন দেখবে যে বিভিন্ন কবি তার কবিতা লেখার জন্য তাকে কে অনুপ্রাণিত করে বা কোন জিনিসটা তাকে অনুপ্রাণিত করেছে সেটা তিনি লিখেছেন। হ্যাঁ, রবীন্দ্রনাথ বলেছেন যে ওনাকে কবিতা লিখতে উৎসাহিত করেছে হলো জীবন দেবতা। হ্যাঁ, রবীন্দ্রনাথ বলেছেন। এই যে আল মাহমুদ, ওনারও একটা কবিতা আছে লোক লোকান্তর। ওই কবিতার মধ্যে উনিও ওনার যে কবিতা লেখার পেছনে যে অনুপ্রেরণা দিয়েছেন তার কথা উনি বলেছেন। এরকম প্রত্যেক লেখকই কোনো না কোনো কথা তিনি বলেছেন। হ্যাঁ, তো যাই হোক সেগুলো আলাদা ব্যাপার। আমরা এই কবিতার মধ্যে যেটা দেখব, যে কবি আল মাহমুদ উনি একদিন রাত্রে, আমি আগে প্রেক্ষাপটটা বলে নিই, উনি একদিন রাত্রে বাসা থেকে বের হয়েছেন। বের হয়ে জ্যোৎস্না রাত, চাঁদ দেখছেন, এই শহরের মসজিদ বা গির্জা সেগুলোর মিনার উনি দেখছেন। পাহাড়ি এলাকায় উনি ছিলেন, পাহাড়ের মনে হচ্ছে পাহাড় ওনাকে ডাকছে, উনি পাহাড়ের কাছে গিয়েছেন। পাহাড়ের কাছে দিঘি আছে, সেই দিঘির জল উনি দেখেছেন। হ্যাঁ, সেখানে জোনাকিদের দেখেছেন, পাখিদের ডাক উনি শুনেছেন, এবং সেখানে যে পাখির যে ঝোপঝাড়, হ্যাঁ, সেগুলো উনি দেখেছেন। এই যে যে বিভিন্ন আহ, বিষয়গুলো উনি যে দেখেছেন, এবং সেইগুলো দেখে ওনার ভেতরে কবিতা লেখার একটা আগ্রহ সৃষ্টি হয়েছে। এখানে কবি বলেছেন যে তারাই যেন তাকে কবিতা লিখতে বলছেন। এরকম একটা জিনিস, মানে ওনার নিজেরই ওই পরিবেশটায় ওনাকে লিখতে অনুপ্রাণিত করেছে বা লিখতে বলেছে। উনি সেইটাই কবিতার মাধ্যমে বলছেন যে আমাকে এই যে পাহাড়, ফুল, পাখি, হ্যাঁ, জোনাকি, দিঘির জল, এরা আমাকে কবিতা লিখতে বলছে। হুম, মানে মূলত প্রকৃতির সাথে মানুষের যে একটা নিবিড় সম্পর্ক, সেই সম্পর্কগুলোর কথাই আমরা এই কবিতার মধ্যে পাবো। মানে প্রকৃতি এবং মানুষ যে একেবারেই নিবিড় ভাবে পরস্পরের সাথে সম্পর্কযুক্ত, সেই কথাটাই কবি আল মাহমুদ এই কাব্য কবিতার মধ্য দিয়ে তুলে এনেছেন। একটা রাতের কবির বাসা থেকে বের হওয়া, প্রকৃতির সান্নিধ্যে যাওয়া, এবং সেখানে উনি কি কি দেখলেন সেই বর্ণনাগুলো করেছেন। এবং সেইগুলো দেখার পর তার মধ্যে, মানে কবির মধ্যে যে ভাবাবেগ, যে আবেগের সৃষ্টি হয়েছে, সেই আবেগের কথা কবি এখানে তুলে এনেছেন। আমরা একটু এগিয়ে দেখি কি আছে। পাখির কাছে ফুলের কাছে, মানে পাখির কাছাকাছি ফুলের কাছাকাছি যাওয়ার পর কি হয়েছে সেটা উনি বলছেন। নারকেলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল, ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গোলগাল। তো উনি এর রাত্রের কোন একদিন রাত্রে উনি হঠাৎ করে বাইরে তাকিয়ে দেখেছেন নারকেল গাছের মাথার দিকে কেমন যেন একটা কালো অন্ধকার। তার পাশেই উনি কি দেখছেন, যে একটা চাঁদ উঠেছে ঠান্ডা ও গোলগাল। এই যে ঠান্ডা মানে চাঁদ তো উনি ছুঁয়ে দেখেছেন, ওর গায়ে বরফ জমেছে এরকম না, চাঁদ তো গোলগাল, ঠিক আছে। ঠান্ডা মানে কি, এখানে উনি স্নিগ্ধতা বোঝানোর চেষ্টা চেষ্টা করেছেন। হ্যাঁ, শীতল যে আবহাওয়া সেটা বোঝানোর চেষ্টা করেছেন। মানে চাঁদের যে একটা অকৃত্রিম শীতল রূপ আছে, একটা সৌন্দর্য আছে, সেই সৌন্দর্যকে উনি বোঝানোর চেষ্টা করেছেন। তো উনি কি করলেন, রাত্রেবেলা আকাশের দিকে গাছের দিকে তাকালেন, নারকেল গাছ, সেখানে উনি অন্ধকার দেখলেন। তার পাশেই দেখলেন একটা গোলগাল সুন্দর স্নিগ্ধ শীতল একটা চাঁদকে উনি দেখলেন। সিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর, ঝিম ধরা ওই মস্ত শহর কাঁপছিল থর থর। বলছে ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর, পেরিয়ে গেলাম মানে ঘর থেকে বের হয়ে গেলাম। সিটকিনিটা খুলে আমি বাসা থেকে বের হই, তোমরা দরজা খুলে যেরকম বের হও ওরকম বের হওয়ার কথা বলছে। বের হলাম, এবং আমি বের হয়ে দেখি যে সমগ্র শহর
এই যে ঘুমন্ত শহর, এই শহরটা কেমন জানি কাঁপছে। ঠিক আছে, ঝিম ধরা এই শহরটা রাত্রেবেলা একটু ঝিমুনি আছে, তার ক্লান্তি আছে, তারপরে কেমন জানি একটা কাঁপছে, মানে পরিবেশটা কবি বর্ণনা করছেন। মানে কাঁপা মানে শহর যে ভূমিকম্পের মতো দুলছে এরকম না, এই কাঁপা মানে এই যে মস্ত শহর, এই শহরের সবাই ঘুমিয়ে পড়েছে, তারপরেও এর মধ্যে একটা আলাদা জীবন আছে। হ্যাঁ, এর মধ্যে আলাদা প্রাণ আছে, কেমন যেন একটা চঞ্চল ইয়ে আছে। তুমি দেখবে ঢাকা শহরে রাত্রে 2টার সময়ও, রাত 2টাতেও দুপুর 2টার মতো অত লোক থাকে না, কিন্তু তারপরেও একটু সচল থাকে, এরকম একটা জিনিস বোঝাচ্ছেন কবি। মিনারটাকে দেখছি যেন দাঁড়িয়ে আছেন কেউ, পাথর ঘাটার গির্জেটা কি লাল পাথরের ঢেউ। তো বলেছে ঝিম ধরা ওই মস্ত শহর, সরি, মিনারটাকে দেখছি যেন দাঁড়িয়ে আছেন কেউ। উনি বলছেন মিনার মানে মসজিদের মিনার, ওই যে উঁচু যেটা থাকে, তোমরা খেয়াল করে সব মসজিদের সামনের দিকে উঁচু একটা জায়গা থাকে, যেখানে অধিকাংশ সময় ওই যে তোমরা দেখবে যে মাইক থাকে, মানে সাউন্ড চারদিকে ছড়িয়ে দেওয়ার জন্য। এছাড়াও গম্বুজ থাকে, বাট ওইটাই আর কি, মিনারটা যেটা লম্বা যেটা থাকে উঁচু। বলছে এটা দেখে আমার কাছে মনে হচ্ছে কেউ যেন সেখানে দাঁড়িয়ে আছেন। হুম, তার যে অবয়ব, চাঁদ পড়ে, চাঁদের আলো পড়েছে, সেই আলোতে কবির কাছে মনে হচ্ছে। তারপর উনি কি বলছেন, পাথর ঘাটার গির্জেটা কি লাল পাথরের ঢেউ। তারপর উনি যখন ওই মসজিদের পাশেই একটা গির্জা আছে, সেই গির্জার দিকে উনি যখন তাকিয়েছেন পাথর ঘাটা নামক জায়গায়, সেই গির্জার উপরেও তো আসলে চাঁদের আলো পড়েছে। আর গির্জার ওই ইয়েটা, মানে সাধারণত যে উপরে যে ইয়ে থাকে, লাল টাইলস দিয়ে দিয়ে ওইটাকে সুন্দর করে আস্তে আস্তে উপরের দিকে উঠে যায়। তোমরা মানে গির্জার যে গম্বুজ সেটা তোমরা খেয়াল করে থাকবে। তো বলেছে ওইটা দেখে আমার কাছে মনে হচ্ছে যখন ওই লাল পাথরের ইয়ের উপর যখন চাঁদের আলো পড়েছে, তখন আমার কাছে দেখে মনে হচ্ছে এটা হলো যেন ঢেউ বয়ে যাচ্ছে। ঢেউ যেরকম এরকম স্রোত, মানে তোমাদের স্রোতটা তোমরা দেখো না, এই যেরকম করে ঢেউটা আস্তে আস্তে যায়, বলছে আমার কাছে ঢেউয়ের মতো মনে হচ্ছে। দরগা তলা পার হয়ে যেই মোড় ফিরেছি বাই, কোত্থেকে এক উটকো পাহাড় ডাক দিল আয় আয়। দরগাতলা আর একটা জায়গা, আমরা আগে একটা জায়গার নাম পেলাম পাথরঘাটা, নতুন একটা জায়গার নাম পেলাম দরগাতলা। তো দরগাতলা পার হয়েছে, পার হয়ে উনি কি বাঁ দিকে মোড় নিয়েছে, বাই মানে বাঁ দিকে। উনি যখন ওই মোড়টা ঘুরেছে দরগাতলা পার হয়ে, তখনই একটা উটকো পাহাড়, মানে হঠাৎ করে যে সে হাজির হয়েছে, একটা পাহাড় তাকে ডাকছে যে তুমি আসো এদিকে, আমার দিকে আসো, আমার সাথে দেখা করে যাও বা কথা বলে যাও। তার মানে হঠাৎ করেই মোড় ঘোরার সাথেই একটা পাহাড় তাকে যেন ডাকছে। ওখানে পাহাড় ছিলই, মানে এমন না যে ওই সময় হঠাৎ করে পাহাড় এসেছে। উনি যেখানে থাকেন, কবি যে শহরে থাকেন, সেখানে পাহাড় আছে। হ্যাঁ, বলছে যে সেই পাহাড় আমাকে ডেকে বলছে যে আয় আয়। হুম, এটা এমন না যে পাহাড় ওই শব্দ করে ডেকেছে, কার্টুনের মতো না। এটা কবির কাছে মনে হচ্ছে পাহাড় যেন তাকে আহ্বান করছে, তার দিকে যেতে বলছে। ওকে। পাহাড়টাকে হাত বুলিয়ে লাল দিঘির ওই পাড়, এগিয়ে দেখি জোনাকিদের বসেছে দরবার। তো বলেছে যে আমি যখন এই পাহাড় আমাকে ডেকেছে, আমি যখন পাহাড়ের পার হয়ে চলে যাচ্ছি, যাওয়ার সময় হাত বুলিয়ে, তোমরা যেমন দেখবে যে রাস্তাতে যখন হাঁটো, একটা ফুলের গাছ দেখলে একটা ফুলের পাতা ছেঁড়া বা একটা ফুল ছেঁড়ার একটা প্রবণতা থাকে, বা একটা গাছ দেখলে গাছের পাতা ছেঁড়ার প্রবণতা থাকে। হ্যাঁ, রাস্তায় একটা ছোট একটা পাতলা বল টল পড়ে থাকলে ওটা একটা লাথি দেওয়ার একটা প্রবণতা থাকে। হ্যাঁ, বা তোমরা যখন ওই যে অনেকেই দেখবে যে ক্লাসরুমে ঢুকে ওই বসবে হয়তো বা 3 বা 4 নাম্বার সারিতে পেছনের বেঞ্চে বসবে, কিন্তু যাওয়ার সময় প্রত্যেকটা বেঞ্চ এসে টাচ করতে করতে যায়, অনেকেরই দেখবে এরকম প্রবণতা আছে। তো কবি বলছেন উনিও যখন এইরকম এই ইয়ে দিয়ে লাল পাহাড়কে পার হয়ে যাচ্ছেন, তখনও লাল পাহাড়ের গায়ে উনি, মানে সরি, পাহাড়টা লাল পাহাড় না, লাল দিঘি পাহাড়টার গায়ে উনি হাত দিয়ে এগিয়ে যাচ্ছেন। তো যখন এগিয়ে লাল পাহাড়, মানে পাহাড়টা এগিয়ে যখন একটু এগিয়ে গেলেন, তখন উনি কি দেখলেন, লাল দিঘির ওই পাড়। হ্যাঁ, তার মানে পাহাড়ের পাশে একটা লাল দিঘি, হ্যাঁ লাল দিঘি আছে। সেখানে যে উনি কি দেখলেন, সেই দিঘির দিকে একটু এগিয়ে যে উনি দেখেন যে এগিয়ে দেখি জোনাকিদের বসেছে দরবার।
তার মানে জোনাকিরা এসে ওখানে সমবেত হয়েছে, অনেক জোনাকি সেখানে এসে জড়ো হয়েছে, এটা উনি ওখানে এসে দেখলেন। দরবার বসেছে মানে সবাই সমবেত হয়েছে। আমার কথায় কলকলিয়ে দিঘির কালো জল, বলল এসো আমরা সবাই না ঘুমানোর দল। হ্যাঁ, তো বলছে যে যখন এই কবি আল মাহমুদ পাহাড়টাকে পাহাড়ের গায়ে হাত বুলিয়ে দিঘির পাড়ে গেলেন, সেখানে যে উনি দেখলেন যে জোনাকিরা সমবেত হয়েছে, কিন্তু ওনাকে যখন ওই জায়গায়, উনি তো এটা দেখলেন, বাট ওনাকে দেখে ওইখানে যে আহ, মানে দিঘির জল যখন কবিকে দেখলেন, তখন দিঘির জল কবিকে বলছেন যে তুমি আসো আমাদের কাছে আসো, আমরা সবাই না ঘুমানোর দল। হ্যাঁ, প্রায় আমি দেখি তোমাদের ক্লাসে অবশ্য তেমন কেউ নাই, সিনিয়র ক্লাসে আমার যারা ফেসবুকে যারা আছে তোমাদের বড় ভাইয়েরা, ওরা অনেকেই দেখি রাত্রে 1:30-2টা পর্যন্ত ফেসবুকে অ্যাক্টিভ। হ্যাঁ, তো যারা এরকম অ্যাক্টিভ ওরা তো না ঘুমানোর দল। তো ওরা যেমন একজন ওর ক্লাসের কাউকে পেলে ওরা যেমন আড্ডা দেয়, গল্প করে, ঠিক সেরকম একটা পরিবেশ এখানে ইয়ে করছে। আবার এমন হতে পারে যে তোমরা অনেকেই দেখা যাচ্ছে যে ওই যে তোমাদের পিটি ক্লাস থাকে, হ্যাঁ, শারীরিক শিক্ষা ক্লাস থাকে, তখন তোমরা বাইরে যাও, কেউ ফুটবল খেলতে চাও, কেউ ক্রিকেট খেলতে চাও, বা টিফিন পিরিয়ডে কেউ ক্রিকেট কেউ ফুটবল খেলতে চাও। তো তার মধ্যে তোমরা 4জন যাচ্ছ ক্রিকেট খেলতে, আরেকজন পেছন থেকে আসলো, তো তুই কি ক্রিকেট খেলবি? তাহলে হ্যাঁ আচ্ছা চল আমরা সবাই ক্রিকেটার, আমরা সবাই ক্রিকেট খেলবো, আমরা এক দলের। হ্যাঁ, এই যে এরকম, এরকম বলছে যখন কবিকে দেখেছে, তখন লাল দিঘির পানি তাকে বলছে যে তুমি আসো আমাদের কাছে আসো, আমরা সবাই না ঘুমানোর দল। ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু মুখ দিয়ে বলছে তা না, এটা কবির মনে হচ্ছে যেন কবিকে লাল দিঘিটা ডাকছে। পকেট থেকে খোলো তোমার পদ্য লেখার ভাঁজ, রক্ত জবার ঝোপের কাছে কাব্য হবে আজ। এখন বলছে যে তখন এই ইয়ে কলকলিয়ে ওই যে দিঘির কালো জল, কালো জল মানে যে জলটা কালো হয়ে গিয়েছে, কালো জল এরকম না, এটা ধরো যে রাত্রে বেলা তো স্বাভাবিকভাবেই পানিটাকে কালো দেখা যাচ্ছে, হ্যাঁ এরকমই হওয়ার কথা। তো জলটা কি বলছে? বলছে যে তুমি তোমার পকেট থেকে, হে কবি, তুমি তো কবি, তোমার পকেটে যে কবিতার খাতা আছে, সেই ভাজ মানে এখানে বই বা ডায়েরি এরকম বোঝাচ্ছে, সেটা বের করো। আজকে আমরা এই যে আমার দিঘির পাড়ে যে রক্ত জবার যে ঝোপ আছে, তার মানে রক্ত জবা গাছ যেখানে আছে অনেকগুলো, সেখানে আমরা বসে আজকে কবিতা শুনবো বা কবিতা লিখবো এরকম। তার মানে যখন উনি পাহাড়টা পার হয়ে লাল দিঘির পাড়ে গিয়েছেন, গিয়ে সেখানে উনি অনেক জোনাকি দেখেছেন, আর ওনাকে দেখে ওই দিঘির যে জল, সেই জল ওনাকে বলছে যে তুমি আর আমি, তুমিও রাত্রে ঘুমোওনি, এই যে চাঁদের আলোয় তুমি বের হয়ে চলে এসেছো বাসা থেকে, আমরাও ঘুমাইনি, সুতরাং আমরা সবাই না ঘুমানোর দর, আমরা আসো সবাই একসাথে চলি। আর তুমি একটা কাজ করো, তুমি তো কবি, তুমি তোমার পকেট থেকে তোমার পদ্য মানে কবিতা লেখার যে কাগজ আছে, কবিতা লেখার যে ডায়েরি আছে, সেটা তুমি বের করো। আজকে এই রক্ত জবার ঝোপের পাশে বসে আজকে আমরা কবিতা শুনবো বা কবিতা লিখবো। ওকে। দিঘির কথায় উঠল হেসে ফুল পাখিরা সব, কাব্য হবে কাব্য হবে, জুড়ল কলরব। তোমরা যখন সিলেবাস শেষ হয়ে যায়, তখন ক্লাসে কোনো স্যার গেলেই বলো, স্যার আজকে পড়বো না, আজকে শুধু কুইজ হবে, আজকে কুইজ নেন স্যার, কুইজ নেন। তো এই যে কুইজ নেওয়ার কথা প্রথম একজন হয়তো বা বলে, তারপর সবাই কিন্তু সমস্যার বলে স্যার কুইজ, স্যার কুইজ, স্যার কুইজ, এরকম। তো প্রথম যখন দিঘির কালো জল এটাকে বলেছে যে আমাদের কাছে তুমি আসো, বসো, কবিতার খাতা খুলো, আমরা কবিতা লিখি, তখন ওইখানে আরো যারা উপস্থিত ছিল, পাখিরা, ফুলেরা, হয়তো রক্তজবা ফুল বা রাত্রে যারা পাখিরা আছে, তারা তারা সবাই একসাথে বলা শুরু করলো, আজকে কাব্য হবে কাব্য হবে, মানে কবিতা হবে, আজকে কবিতা শুনবে বা কবিতা লিখবে এরকম। বুঝে যেত না পরিবেশটা, যে একজন বলেছে, দিঘির কালো জল প্রথমে বলেছে, পরে সবাই তার সাথে সমস্বরে সুর মেলাচ্ছে আর কি। হুম। আচ্ছা, এরপর হলো, কি আর করি পকেট থেকে খুলে ছড়ার বই,
পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই। তারপর তোমরা কি আর করি পকেট থেকে খুলে ছড়ার বই। তখন কবি দেখলো যে না, আমি এখানে এসেছি, দিঘির কালো জল বলছে, ফুল পাখি যারা আছে সবাই বলছে, কি করার কিছু করার, তোমরা সবাই যখন বলছো যাও আজকে কুইজ হবে, ঠিক একই ভাবে কবিও বলছেন যখন সবাই যখন বলছে তখন আমি পকেট থেকে ছড়ার বই খুললাম। হ্যাঁ, বই মানে ছড়া লেখার যে খাতা, এটা হ্যাঁ, এটা যে অনেকটা তোমাদের ইংলিশ যে তোমরা নোটবুক আছে না, নোটবুক, নোটবুকে তো আর ওখানে কিছু লেখা থাকে না, তুমিই লেখো, ঠিক এখানে ছড়ার বই মানে ছড়া লেখার যে বই সেটা বোঝাচ্ছে। হ্যাঁ, সেটা উনি খুললেন, খুলে উনি কবিতা লেখা শুরু করলেন। মানে কবি তো তার মনের কথাগুলোই কবিতায় লেখেন, এই জন্য বলছে আমি এটা খুলে পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই। তার মানে আমার মনের যে কথাগুলো আছে সেই কথাগুলো আমি আমার পকেট থেকে ছড়ার বই বের করে আমি সবাইকে বললাম। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই বুঝেছো। এরপরে আমি আবার একটু লেখক পরিচিতির সেখানে যে আরো কিছু কথা বলবো। এর আগে আমি একটু কবিতা আর একবার একটু প্রথম থেকে তোমাদের একটু বলার চেষ্টা করি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে শুরুতেই বলছেন কবি হয়তোবা জানালা দিয়ে উনি হয়তোবা দেখেছেন যে বাইরে অন্ধকার, অন্ধকার রাত, পাশে অবশ্য চাঁদ উঠেছে। এই চাঁদ দেখার জন্য উনি ঘরের সিটকানি খুলে উনি ঘর থেকে বের হয়েছেন। বের হয়ে উনি দেখছেন যে শহরটা কেমন যেন ঝিম ধরা শহর, একটা থরথর কাঁপুনিও আছে। তারপর উনি দেখছেন যে একটা যে মসজিদের যে মিনার, সেটার দিকে উনি যখন তাকিয়েছেন তখন চাঁদের সাথে অন্ধকারের এই আলো আলো ছায়ার খেলায় ওনার কাছে মনে হচ্ছে যেন কেউ একজন দাঁড়িয়ে আছে। আর পাথরঘাটা নামক জায়গায় যে গির্জাটা আছে, গির্জার দিকে যখন উনি তাকিয়েছেন তখন দেখে গির্জার ওই লাল পাথরের বা লাল ইটের বা লাল ওই পোড়া মাটির উপর যখন চাঁদের আলো পড়েছে, এটা তার কাছে মনে হচ্ছে যেন একটা ঢেউ বয়ে যাচ্ছে সেখান দিয়ে। তো ওইগুলো দেখতে দেখতে উনি দরগা তলা তলা নামক জায়গা পার হয়ে যখন উনি বাঁ দিকে মোড় নিলেন, মোড় নিয়ে উনি দেখেন যে হঠাৎ করেই একটা বিশাল একটা পাহাড়, সেই পাহাড় যেন তাকে ডাকছে, তার কাছে যেতে বলছে, তার সান্নিধ্যে যেতে বলছে। তো কবিও পাহাড়ের ডাকে সাড়া দিয়ে এগিয়ে গেলেন, পাহাড়ের গায়ে হাত বুলিয়ে যখনই উনি সামনে এগিয়েছেন দেখেন একটা লাল দিঘি। লাল দিঘির পাড়ে উনি যে পৌঁছেছেন এবং সেখানে অনেক জোনাকি সমবেত হয়েছে, জোনাকি আলো জ্বালছে, যেটাকে উনি বলছেন যে দরবার বা সমাবেশের মতো বলছেন। উনি যখন সেই লাল দিঘির পাড়ে গেলেন তখন লাল দিঘির যে পানি কালো জল বলেছেন, যখন কবিকে দেখেছে তখন এই লাল দিঘির কালো জল কবিকে বলছে যে আহ তুমি চলে এসেছো, খুব ভালো, তুমি আমি আমরা সবাই না ঘুমানোর ধর্ম। দিঘির কালো জলে ঘুমোয়নি, ওইখানে যে জোনাকিরা আছে তারাও ঘুমায়নি, যে ফুল আছে তারাও ঘুমায়নি, যে পাখি আছে তারাও ঘুমায়নি। তা বলছে আমরা সবাই আসলে একই দলের লোক, তুমি এসেছো খুব আহ ভালো হয়েছে, তুমি আসো আমাদের কাছে আসো। তারপর আবার দিঘির জল একটা আবদার করেছে তার কাছে, সেটা কি বলেছে, তুমি যেহেতু এসেছো, তুমি কবি মানুষ, তুমি তোমার পকেট থেকে তোমার যে কবিতার খাতা আছে সেটা খুলো, আমরা এই রক্ত জবার পাশে বসে আমরা আজকে কবিতা শুনবো, আজকে কাব্য হবে। তো একজন যখন বলেছে যে কবিতা হবে তখন ওই জায়গায় আরো যারা উপস্থিত ছিল, যে ফুলরা পাখিরা সবাই যেন কবিকে বলছেন যে আজকে কাব্য হবে, কাব্য হবে, তারা এক প্রকার উৎসবে মেতেছেন। তো সবার যে অনুরোধ, ফুল পাখি দিঘির কালো জল, অনুরোধ কবি ফেলতে পারেননি। এই জন্য কবি তখন তার পকেটে থাকা কবিতার বই খুলে পাখির কাছে ফুলের কাছে ওনার কবিতাগুলো উনি বলছেন। তার মানে এই হলো মূল কবিতা। এখন এখানে যেটা বুঝতে হবে সেটা হলো, এটা এমন না যে ফুল পাখি এরা মুখ দিয়ে বলছেন। তার মানে কবি বলছেন যে এই জায়গায় পরিবেশটা এমন, যে এই পরিবেশটা আমাকে বাধ্য করেছে কবিতা লিখতে। এই পূর্ণিমা চাঁদ, অন্ধকার রাতে যে পূর্ণিমা উঠে যে আলো ছড়ায়, তখন প্রকৃতিতে যে ধরনের সৌন্দর্য ফুটে ওঠে, রাতের ফুল, রাতের পাখি, রাতের জোনাকি, নদীর জল, পাহাড়, এগুলো আমাকে যেন কবিতা লিখতে বলে, আমি বাধ্য হই, আমি কবিতা লিখি। এরকম একটা কথাই কবি বোঝানোর চেষ্টা করেছে। ঠিক আছে, এই মোটামুটি আমাদের যে কি বলবো যে কবিতা